প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমানের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি করার পরামর্শ দিয়ে তারেক রহমানের কাছে আবারও খোলা চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রিসিলা রহমান। সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার দীর্ঘ এক চিঠি লিখে পোস্ট করেন তিনি। এবারের চিঠিতে বিএনপি নেতাকর্মীদের কার্যক্রম নিয়েও কঠোর সমালোচনা করেছেন প্রিসিলা রহমান। চিঠির শুরুতেই প্রিসিলা লিখেন, স্যার, যদি আপনি আজই ঘোষণা দিতেন যে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি, তাহলে কি হতে পারত তা কি আপনি কল্পনা করতে পারেন? এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ। এরপরেই প্রিসিলা রহমান বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতা, বিশ্ব রাজনীতিতে বিএনপি নেতাদের গ্রহণযোগ্যতা ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়েও তুলোধনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। প্রিসিলা লিখেন, আপনার দলে এমন কে আছেন যার কথা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন, অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত? আপনার দলে এমন কে আছেন যাকে ডক্টর ইউনূসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়? এমনকি আশিক চৌধুরীকেও তারেক রহমানের সরকারের অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের প্রধান করারও পরামর্শ দেন প্রিসিলা। পাশাপাশি মির্জা ফখরুল, মির্জা আব্বাস কিংবা অন্যান্য নেতাদের বিশ্ব রাজনীতির জ্ঞান নিয়েও সন্দেহ পোষণ করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়াও প্রিসিলা লিখেন, বর্তমানে আপনার দলে যত বড় নেতা তত বড় বেয়াদব ও নির্লজ্জ। যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে তাকে আপনার দলের পিয়ন কিংবা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয়। আজ আপনাদের জনপ্রিয়তা আছে, হয়তো ক্ষমতায়ও আসবেন, কিন্তু আপনার পথ হবে কণ্টকাকীর্ণ, কারণ আপনার পাশে তরুণ মেধাবী মানুষের অভাব আছে। যারা আছেন তারা অধিকাংশই শুধু ক্ষমতা চায়। আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে 80% মানুষ হাহা রিয়াক্ট দেয়। এটা কি ইঙ্গিত দেয়? তারেক রহমানকে মনে করিয়ে দিয়ে প্রিসিলা লিখেন, বর্তমান দেশের জনগণ বা ভোটার আর 20 বছর আগের ভোটার এক জিনিস নয়। এটা মাথায় নিচ্ছেন না কেউ, এবং এ কারণেই সব নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও পালাতে হয় আপনাকে। দলের হাইকমান্ডকে নিয়ে উদ্ভট সব বক্তব্য দেয়া ফজলুর রহমান সহ লাগামহীন বিএনপি নেতা ও কর্মীদের কর্মকাণ্ড নিয়ে প্রিসিলা লিখেন, আজ আপনার দলের নেতারা আপনার কথা শোনে না, কর্মীরা নিয়ন্ত্রণে নেই। আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন, আপনার দলের নেতাদের সেই সৌজন্যবোধ নেই। একজন নেতা তো প্রকাশ্য মিটিংয়ে বলেছে আপনি তাকে ভয় পান, তাই তাকে ফোন না দিয়ে তার স্ত্রীকে ফোন দেন। স্বার্থে আঘাত পেলে সে আবার বলবে আপনি গোপনে তার স্ত্রীকে ফোন দিয়েছেন অন্য কারণে। স্ক্রিনশট সাংবাদিকদের দেখাবে যে এই রকম দাবি করতে পারে, সে সবকিছু বলতেই পারে, সে নাকি নোবেল পাবে এমন দাবিও করেছেন। 17 বছরের ভঙ্গুর দেশ পুনর্গঠনে প্রফেসর ইউনূসের প্রচেষ্টায় বিএনপিকে সহযোগিতা করা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা বিএনপি নেতাদের লাগাম টানার পরামর্শ দেন প্রিসিলা। প্রিসিলা লিখেন, বয়স্কদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন আর নিজে হাল ধরুন, কঠোর হন। যদি কোনো বাধা থাকে জনগণের সামনে লাইভে এসে বলুন। মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আপনার কারণে। বিএনপি থেকে বেরিয়ে গেলে ওনারা শূন্য হয়ে যাবেন, তাই ভয় পাবার কিছু নেই। জহিরুল ইসলাম, আজকাল। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক হয়তো অবশেষে খারাপের দিকেই যাচ্ছে। ডক্টর ইউনূসের একের পর এক কূটনৈতিক সাফল্যের তেলেবেগুনে জ্বলছে ভারত, আর তাই তো বাংলাদেশকে আর সুবিধা দিতে চাচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে দেওয়া ট্রানজিট সুবিধা বাতিলের ঘোষণা করেছে। এর ফলে এখন থেকে বাংলাদেশ আর ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান বা মায়ানমারে পণ্য রপ্তানি করতে পারবে না। 2020 সালের 29 জুন যে চুক্তির মাধ্যমে এই সুবিধা চালু হয়েছিল তা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে মোদী সরকার। ভারতীয় বন্দর, বিমানবন্দর ব্যবহার এবং সীমান্ত পেরিয়ে কন্টেনার বা বন্ধ ট্রাক প্রবেশের সব ধরনের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে শুল্ক বিভাগের নির্দেশে।
বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ বাংলাদেশ সরকারের চীনের প্রতি ঘনিষ্ঠতা বাড়ানো। সম্প্রতি বাংলাদেশের নতুন সরকার প্রধান ইউনূসের চীন সফর নিয়ে ভারত অসন্তুষ্ট ছিল। চীনের কুনমিংয়ে বাংলাদেশের জন্য 4টি হাসপাতাল বরাদ্দ এবং ঢাকায় রোবোটিক্স, ফিজিওথেরাপি ও কার্ডিওভাস্কুলার সুবিধা সম্পন্ন হাসপাতাল নির্মাণে চীনের আগ্রহ ভারতের কূটনৈতিক বলয়ে অস্বস্তি তৈরি করেছে। ভারতের পক্ষ থেকে আরও অসন্তোষের জন্ম দেয় ইউনূস সরকারের একটি বিবৃতিতে, যেখানে বলা হয় 7 সিস্টার ল্যান্ডলক আর আমরা 7 সিস্টারের অভিভাবক। ভারতের মিডিয়ায় এই বক্তব্য ঘিরে শুরু হয় তীব্র আলোচনা এবং রাজনৈতিক চাপের। এখানেই শেষ নয়, পরিস্থিতি আরও ঘোলাটে হয় ত্রিপুরার প্রভাবশালী নেতা মহাপাত্র প্রবোধ মানিক্যের হুঁশিয়ারির পর, যেখানে তিনি বলেন, চট্টগ্রামকে 1947 সালে আমাদের হাতছাড়া করা উচিত হয়নি, আমরা তা ফিরে পাবো যে কোনো মূল্যে। উল্লেখ্য, এতদিন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসাম, মিজোরাম, ত্রিপুরা বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন করত। এতে ভারতের প্রায় 30% খরচ ও সময় সাশ্রয় হতো। বাংলাদেশ যদি এ পথ বন্ধ করে দেয়, তবে ভারতের জন্য মারাত্মক বিপর্যয় হতে পারে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে একতরফাভাবে বন্ধুত্ব বজায় রাখলেও নতুন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করতে যাচ্ছে। হাসিনা একসময় বলেছিলেন, ভারত কখনো বলতে পারবে না আমরা ওদের ঠকিয়েছি, বরং ওদের বেশি দিয়েছি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। 2024 অর্থবছরের পরিসংখ্যান সেই বক্তব্যকেই সমর্থন করে, যেখানে ভারত বাংলাদেশে রপ্তানি করেছে $12.9 বিলিয়ন আর বাংলাদেশ ভারতে করেছে মাত্র $1.8 বিলিয়ন। তবে এখন ভারতের সুর বদলে গেছে। কূটনৈতিক টানাপোড়েন, চীনের প্রভাব বৃদ্ধি এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে দক্ষিণ এশিয়ার রাজনীতি কোন দিকে মোড় নেয় তা এখন সময় বলে দেবে। ওয়াহিদা পারভীন নিশিতা, আজকাল। আকাশেই উল্টে গেল হেলিকপ্টার, ঘুরতে ঘুরতে আছড়ে পড়ল নদীতে। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন এলাকায়। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 3:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের 5 জন ও পাইলট সহ সবাই। এদের মধ্যে 3 জন শিশু বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। তারা স্পেন থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিলেন। দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায়, যেখানে দেখা যায় হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়। সংবাদ মাধ্যম CNN এর খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে প্রায় 16 মিনিট উড়েছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল 2টি ব্লেডযুক্ত বেল 260 মডেলের, যা সাধারণত পর্যটন, সংবাদ কভারেজ ও পুলিশের কাজে ব্যবহৃত হয়। ফ্লাইট রুট বিশ্লেষণ করে জানা গেছে, উড্ডয়নের পর হেলিকপ্টারটি গভর্নর আইল্যান্ড ও স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে হাডসন নদীর পশ্চিম পাড় ধরে উড়ে যায়। জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে হেলিকপ্টারটি আবার ফিরে আসার পরে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে জরুরি কল আসার পর সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌবাহিনী পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা পানিতে অনুসন্ধান চালায় এবং জীবিত কাউকে পেলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে। উদ্ধার তৎপরতায় নদীর 2 পাড়েই জরুরি সেবাকর্মীরা মোতায়েন হন, কিন্তু তাতেও সফলতা আসেনি। 4 জনকে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। বাকি 2 জনকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। ওয়াহিদা পারভীন নিশিতা, আজকাল।